ডে 4 হর হর মহাদেব। আমাদের প্রধান ট্রেক আজকে থেকে শুরু। ভোরবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। 5:30টার মধ্যে আমরা পেহেলগাম আমাদের হোটেল থেকে বেরোলাম এবং আমাদের ডেস্টিনেশন ছিল চন্দনবাড়ি। बोलो काल हरा काल हरा दुख हरा दुख हरा कष्ट हरा कष्ट हरा रोग हरा रोग हरा शोक हरा शोक हरा दारिद्र हरा दारिद्र हरा नमः नमः पार्वती पतये हर हर महादेव। हाँ चलिए हम चलते हैं। जय भोले। আমরা চড়াই শুরু করেছি। আজকে প্রথম দিন। পেহেলগাম থেকে সকালে ট্যাক্সি করে এলাম হচ্ছে চন্দনবাড়ি। সারাটা রাস্তা জ্যাম, প্রচুর চেকিং, এভরি স্টেপে চেকিং হচ্ছে। ইনফ্যাক্ট আমি একটা মাল্টিপ্লাগ নিয়েছিলাম, সেই মাল্টিপ্লাগটা পর্যন্ত নিতে দিচ্ছিল না। ভীষণ রিকোয়েস্ট করলাম, বললাম জয় হিন্দ সাহব ले जाने दीजिए प्लीज़, नहीं तो चार्ज नहीं दे पाएंगे। তারপরে অ্যালাউ করলো। তো তারপর আমরা চন্দনবাড়ি পৌঁছালাম। চন্দনবাড়ি হচ্ছে যেখানে মহাদেব চাঁদকে ছেড়েছিলেন। উনি পার্বতীকে নিয়ে অমরনাথে, সবাই বলে অমর কথা অথবা ব্রহ্মবিদ্যা, অ্যাকচুয়ালি উনি তন্ত্রজ্ঞান প্রদান করতে গেছিলেন। তন্ত্রজ্ঞান যেহেতু গুহ্যবিদ্যা, সেই জন্য উনি পদে পদে ওনার সঙ্গী সাথীদের ছাড়তে ছাড়তে গোটা রাস্তা গেছিলেন। পেহেলগামে উনি নিজের বেল বা নন্দী মহারাজকে ত্যাগ করেছিলেন, তাই জন্য সেটার নাম বেলগ্রাম বা পেহেলগাম। সেরকমভাবে চন্দনবাড়িতে উনি চন্দ্রদেবকে ত্যাগ করেছিলেন। তো চন্দনবাড়ি থেকে আমরা অনেক সকালেই এসেছি, 8টার মধ্যে ঢুকে গেছি ট্রেকিং করব বলে। কিন্তু আমাদের সাথে দুজন মহিলা ছিলেন, তাদের মধ্যে একজন উনি পারছিলেন না ট্রেক করতে, সেই জন্য অনেক কষ্টে একটি ঘোড়া জোগাড় করে ওনাকে ঘোড়াতে তুলতে তুলতে আমাদের একটু দেরি হয়ে গেল। তো উনি না হয় ঘোড়াতে উঠলেন, ওনার ব্যাগগুলো কে নিয়ে যাবে। কিছু দূর আমরা ব্যাগগুলো নিয়ে এলাম, তারপর দেখলাম আমার সামনে একটা ব্যাগ, পিছনে একটা ব্যাগ, আমি সামনে নিঃশ্বাস নিতে পারছি না। সেই জন্য বাধ্য হয়ে পিঠুকে ব্যাগ দিয়ে দিলাম। জেনারেলি আমি যাত্রায় এসে কারোর উপর ডিপেন্ড করা বা কারোর লাইবিলিটি হওয়া পছন্দ করি না, বাট কি করব, আর দোষটা তো আমার নয়। আসলে ওনারা কোনো দিনও ট্রেক করেননি, আমি এর আগে কেদারনাথ ট্রেক করেছিলাম, আমি জানি। আপাতত আমরা চন্দনবাড়ি থেকে পিসু টপের দিকে যাচ্ছি। আজকে ট্রেকের সবচেয়ে ডিফিকাল্ট জার্নি চড়াই হচ্ছে পিসু টপ। তো আমি কেদারনাথ 2022-এ যখন ট্রেক করেছিলাম, কেদারনাথের রামবাড়ার পরের রাস্তা এর থেকে অনেক বেশি ডিফিকাল্ট। তো সেটা যখন আমি ব্যাগ নিয়ে ম্যাক্সিমামটা ট্রেক করতে পেরেছিলাম, আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট যে এটা আমি চড়ে যাব। কিন্তু যখন অন্যের ব্যাগ নিতে হয় কাঁধে, তখন জিনিসটা সেরকমভাবে পসিবল হয় না। কারণ আপনি অলরেডি নিজের মতন একভাবে প্রিপারেশন নিয়ে আসেন এবং আপনার ব্যাগকেও, নিজের ব্যাগকেও সেরকমভাবেই ব্যাগ নিয়ে আসেন যাতে আপনি নিয়ে চড়তে পারেন। কিন্তু তার সাথে অন্যের ব্যাগ জড়ো হলেই তখন আরও কঠিন হয়ে যায়। যাই হোক, আমরা পিঠুকে আমাদের ব্যাগগুলো দিয়ে, আমি আর দেবাশিস দা এখন দুজন পিঠু নিয়েছি। আমরা এখন চড়াই করছি পিসু টপ পর্যন্ত। আমাদের মধ্যে আরেকজন লেডিজ, উনি পিছনে পড়ে আছেন, কখন আসবেন, কতক্ষণে আসবেন জানি না। আমরা পিসু টপে গিয়ে ওয়েট করব, দেখা যাক উনি আসতে পারেন কি না। তবে বেটে মানুষ, আশা করি গুড় করে চলে আসবেন। আর যেই ম্যাডামকে আমরা বাধ্য হয়ে ঘোড়াতে তুলে দিলাম, উনি প্রিটি কনফিডেন্ট ছিলেন যে উনি প্রতিদিন হালিশহর স্টেশন থেকে বাড়ি পর্যন্ত হেঁটে আসেন, উনি দিব্যি অমরনাথের চড়াই করতে পারবেন। আমি প্রথমেই ওনাকে বলেছিলাম ব্যাপারটা এত সোজা নয়। উনি সেই কঠিন বিষয়টাকে লঘু করবার জন্য সারা রাত ধরে শিব মহিমা স্তোত্র, শিবতাণ্ডব স্তোত্র, আরও কত কী স্তোত্র আছে সেইগুলো পাঠ করেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে শিব হচ্ছে স্বয়ং সময়,
সময় কারোর মধ্যে বিভেদ করে না, কে স্তোত্র পাঠ করছে, কে স্তোত্র পাঠ করছে না। যে সময়ের সাথে নিজেকে তৈরি করবে সেই একমাত্র সময়কে জয় করতে পারবে। এই ধরনের ট্রেক করবার জন্য নিজের শরীরকে তৈরি করতে হয়, তার জন্য সময় দিতে হয়। আমি 1 বছর ধরে নিজের শরীরকে তৈরি করেছি, তাও ইনিশিয়ালি আমার শ্বাস ফুলছে। তো যারা শরীরকে তৈরি করেনি তাদের কি অবস্থা হবে ভাবুন। তো সেই জন্য শিবের মাথায় জল ঢালবো, শিবকে ভালো মন্দ খাওয়াবো, শিবকে নিয়ে যাব, এইসব আধিভৌতিক চিন্তাভাবনা না সমতলের জন্য ঠিক আছে, পাহাড়ের জন্য নিজেদের চিন্তাধারাকে আধ্যাত্মিক করতে হয়, যেখানে শিব কোনো মানুষ, কোনো দেবতা নয়, শিব হচ্ছে স্বয়ং সময়। এবং সময়ের হাতে পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হতে পারি তাহলেই একমাত্র শিব সহায় হয়। ঠিক আছে, এবার এখানে শেষ করি। আবার পিছু টপে গিয়ে অনেকটা সময় পাবো, যে বললাম আমাদের একজন লেডিসের জন্য ওয়েট করতে হবে, তো সেখানে গিয়ে আবার ভিডিও করব। বাই। পুরুষ মানুষ মিলে 1.5 ঘন্টার মধ্যে এই আজকের সবচেয়ে কঠিন চড়াই পিছু টপ কমপ্লিট করলাম। দুজন লেডিসের মধ্যে একজন এখনও পিছনে পড়ে রয়েছে, সে কতক্ষণে আসবে কিনা, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা, গড নোজ। যাই হোক, ঠিক আছে, আমরা পিছু টপে ভিউটা একবার দেখাবো। এই হচ্ছে ভিউ। টপের বোর্ড, আমরা ওই যে দূর পাহাড়ির মাঝখানে ভ্যালি দেখা যাচ্ছে, ওখান থেকে এসছি। এই যে রাস্তা চলে যাচ্ছে, এটা শেষনাগের দিকে রাস্তা যাচ্ছে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছতে পারি আজকে। তো ফরচুনেটলি কিছুক্ষণ পিছু টপে পৌঁছবার পরে আমরা মামিমাকে দেখতে পাই। প্রায় 40 মিনিট ওয়েট করতে হয়, তারপর মামিমাকে দেখতে পাই। মামিমাকে আমরা কোনো মতে একটা ঘোড়া বুক করে শেষনাগের দিকে রওনা করে দিই মামিমার ব্যাগ নিয়ে, এবং তারপর থেকে আমরা ডিসাইড করি যে আমাদের ব্যাগ, আমরা গোটা রাস্তা আমরাই যাব। তো পিছু টপের পরের রাস্তাটা মোটামুটি ইজি, তারপরের পড়া হচ্ছে জোজিবাল। এখন জোজিবালে আমরা পিছু টপ ক্রস করেছি 1.5 ঘন্টায়। তারপরে পিছু টপে এসে বসেছিলাম আমরা প্রায় অলমোস্ট 40 মিনিট, তার কারণ আমাদের সাথে বলেছিলাম আগে যে মামি ছিল, মামি আসতে পারবে কিনা আমাদের একটা টেনশন ছিল। বাট অদ্ভুতভাবে মামি টুকটুক করে, কোনো জল নেই, ওনার কাছে পয়সা নেই, মোবাইল নেই, উনি টুকটুক করে কিন্তু হাঁটতে হাঁটতে এসছেন, এবং ওনাকে দেখে সত্যিই সাষ্টাঙ্গে প্রণাম করতে ইচ্ছা করছিল। তো মামিকে আমরা তারপর তড়িঘড়ি ঘোড়াতে চড়িয়ে দিয়ে একটি ব্যাগ মামির কাছে দিয়ে দিয়ে তারপর পরের পথটা আমরা পুরোটা ব্যাগ নিয়েই এলাম। স্টপের পরের পথটা মোটামুটি ঠিকঠাক, অতটা চড়াই নয়। জোজিবালে আমরা এলাম এই মোটামুটি 2টো নাগাদ। এখানে প্রচুর ভান্ডারার ভিতরে প্রচণ্ড জোরে মাইক বাজছে, সেই জন্য ভান্ডারের ভিতরে কোনো ভিডিও করতে পারলাম না। ওখান থেকে খেয়ে এসে, আরামসে খেয়ে এসে এখন একটু সাইডে বসেছি। আমার পার্টনার একটু কাজে বেরিয়েছে, ও আসুক, ও আসলে আমরা এবার এগোবো হচ্ছে নাগরকোটির দিকে। এইবার একটুখানি চড়াই আছে সাপোজেডলি। পার্টনার আসলে ও যদি বলে যে ও চড়তে পারছে না, পিট্টু করবে, তাহলেই একমাত্র করব। যদি না বলে তাহলে আমি ব্যাগ নিয়ে এগোবো। একটু ঘাড়ে ব্যথা করছে, বাট অদ্ভুতভাবে কেদারনাথে গিয়ে যেরকম থাইতে ব্যথা করছিল সেরকম কোনো ব্যথা নেই। বোধহয়
পায়ের ওয়ার্কআউটটা সাফিসিয়েন্ট হয়েছিল, ঘাড়ের ওয়ার্কআউট সেরকমভাবে সাফিসিয়েন্টলি হয়নি, তাই জন্য ঘাড়ে ব্যথা করছে। যাই হোক, অসুবিধা নেই, ব্যাগের ডোলো থেকে শুরু করে বলি নিয়েছেন, এভরিথিং আছে, চেষ্টা করছে, আমরা সেগুলো খেয়ে নেব, ওষুধপত্র যা আছে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বাট এখন বৃষ্টি কমে গেছে, দেখা যাক। আর একটুখানি সারাউন্ডিংসটা দেখাই, কি অপূর্ব সারাউন্ডিংসটা। ওই পাহাড়ের কোলে ওখান দিয়ে বরফ আসছে, এসে নিচে লম্বোদরি বা লিদ্দার নদীতে এসে মিশছে। আর এই হচ্ছে আমাদের ট্রেক রুট, আস্তে আস্তে এটা উজবল থেকে নাগরকোটের দিকে যাচ্ছে। আর আমাদের সিকিউরিটি ফোর্সেসরা আপনারা দেখতে পাচ্ছেন সবসময় আমাদের সিকিউরিটির জন্য ডিপ্লয়েড, ওনারা আছেন বলে আমরা আমাদের যাত্রা ভালোভাবে করতে পারছি, নইলে না জানি কী হতো। যাই হোক, এখনো পর্যন্ত সবই ভালোভাবেই চলছে, দেখা যাক কী হয়। ঠিক আছে, চলো বাই। এবার আবার শেষনাগে গিয়ে আমরা আবার ভিডিও করব। ওকে, ব্যবস্থা ভালো। আমরা আর 1 ঘন্টার মধ্যেই শেষনাগ বেস ক্যাম্পে পৌঁছাবো। আর এই হচ্ছে শেষনাগ ঝিল, ওই যে শেষনাগ ঝিল থেকে লম্বোদরি নদী বা লিদ্দার নদীর ভগবান শেষনাগকে রেখে গেছিল। এই যে নাগের মতো ফরমেশন পাহাড়ে, এই যে চড়াই কোথায় কোথায় উঠতে হচ্ছে বলে, এবং মহাদেব এখানে নাগকে ছেড়ে গেছিলেন গুচ্ছাদিগুচ্ছ আর ওই যে পাহাড়, ভিডিও বানাবো, দিকটা দেখো, সিস্টেম করেছে ভাই। দেখবো যে ম্যাম আছে, ম্যামকে ঘোড়ায় পাঠিয়ে দিচ্ছি, অন্তত 15 রকমের শুধু মিষ্টি আইটেম আছে, ফুচকা, তো দই বড়া, ফ্রাইড রাইস, ইডলি, ধোসা। চলো বাই, আবার বেস ক্যাম্পে গিয়ে শেষনাগ বেস ক্যাম্পে গিয়ে কথা হবে। Day 5, हर हर महादेव। গুড মর্নিং। আজকে আমরা শেষনাগ বেস ক্যাম্প থেকে পঞ্চতরণীর উদ্দেশ্যে রওনা দেব। আজকে ট্রেক ইজ গোয়িং টু বি লিটল বিট মোর ডিফিকাল্ট। তো তোমরা সিনারিটা দেখছো, কালকে ফ্রেশ স্নোফল হয়েছে উপরে, ওই জন্য পাহাড়গুলো, বরফগুলো অত্যাধিক সাদা হয়ে রয়েছে। কালকেও যখন দেখছিলাম হালকা কালচে কালচে ছিল, আজকে দেখতে পাচ্ছ একদম সাদা বরফ। তো এই হচ্ছে আমাদের ক্যাম্প।
আমরা এক্ষুনি বেরোবো একটু বাদে। তো এই দেখো, আর ভালো করে দেখতে পাবো এই যে সাদা বরফ পুরো উপরে। এখানে আমরা ছিলাম। আজকে আকাশে ভালোই মেঘ আছে, এবার জানি না রাস্তায় বৃষ্টি পাবো কিনা, দেখা যাক কি হয়। তো এখন আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ভান্ডারায় খাবো, খেয়েই বেরিয়ে যাব। আজকের ট্রেকটা উইল বি ডিফিকাল্ট, যেরকম বললাম। দেখা যাক কি হয়, ভগবান সহায় আছে। আর আমাদের সাথে যারা মহিলা রয়েছে তাদেরকে আগেই আমরা ঘোড়ায় তুলে দেবো। লেটস সি। ওকে, এরপরে আমরা মহাগুণা স্টপ যখন রিচ করব তখন আবার আমরা ভিডিওতে আসবো। ওকে, বাই। শেষনাগ থেকে পঞ্চতরণী যাওয়ার পথে প্রথম দুটো টপ, ওয়াওয়াল টপ আর মহাগুণেশ টপ, এই গোটা পেহেলগাম রুটে অমরনাথ যাত্রার মধ্যে সবচেয়ে কঠিন চড়াই। এবং সেই দিন সকাল থেকেই, ভোরবেলা থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল। আমরা রেনকোট পরেই যাচ্ছিলাম। রাস্তা ভীষণ সরু এবং ভীষণ খারাপ, একপাশে বড় বড় বোল্ডার, একপাশে খাদ, এবং ওই সরু রাস্তার মধ্যে দিয়ে 3টে লাইন, 2টো ঘোড়ার উঠছে আর নামছে, আর একটা মানুষের। আইটিবিপির জওয়ান এবং আর্মি পার্সোনালরা কনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়েছিল। কাদার জন্য রাস্তা ভীষণভাবে স্লিপারি হয়ে গেছিল। তা সত্ত্বেও আমরা মোটামুটি ভালোভাবেই পৌঁছলাম। যখন ওয়াওয়াল টপে পৌঁছই তখন প্রচণ্ড বৃষ্টি বাইরেটাতে। সেখানে একটি ভান্ডারাতে আমরা ব্রেকফাস্ট করি। যেহেতু আমরা রেনকোট পরে হাঁটছিলাম, ভেতরে ঘামেও সম্পূর্ণটা ভিজে গেছিল, তো সেই জন্য ওয়াওয়াল টপে একদম ভেতর থেকে সমস্ত টি শার্ট চেঞ্জ করে নিলাম। ওয়াওয়াল টপে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ব্রেকফাস্ট করেই আমরা মহাগুণেশ টপের জন্য বেরিয়ে গেছি। হ্যালো, আমরা এখন মহাগুণেশ টপে। আমার পার্টনার দেবুদা, আর এইখানে মহাদেব এবং পার্বতী তাদের অমরনাথ গুহায় যাওয়ার পথে মহাগণপতিকে অপেক্ষা করতে বলেছিলেন। এই যে এই পিছনের পাহাড়টা দেখছো, এইটার ওই দিক দিয়ে মানে বাঁ দিক দিয়ে দেখলে একটা হাতির সুরের মতন মনে হবে। তো এই জন্য এই পাহাড়টাকে মহাগুণেশ টপ বলা হয়। আর এই যে গণপতির একটা ছবি আঁকা। আজকের আর আশপাশটা হচ্ছে এইরকম। আজকের চড়াইটা ভীষণ কঠিন ছিল, ভীষণ মানে ভীষণ কঠিন। কেদারনাথে যখন 2022-এ গেছিলাম, সেই সময় রামবাড়ার পরের রাস্তাটা যেরকম ছিল, আমি ভেবেছিলাম পিস্টু টপ পর্যন্ত যা রাস্তা, কেদারনাথে সেই রাস্তার তুলনায় কিছুই নয়। কিন্তু আজকের রাস্তা তার থেকেও মারাত্মক। বেসিক্যালি আজকে কোনো রাস্তাই নেই, পাহাড়ের মাঝখানে পাথরের উপর দিয়ে কোনো মতে কাদা রয়েছে, তার উপর দিয়ে ঘোড়াও যাচ্ছে, আমরাও যাচ্ছি, তার মধ্যে বৃষ্টি হয়েছে, কাদা ভর্তি। সেই কাদার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা এলাম। এবং উপরে এসে অনেকে বলছে অক্সিজেন লেভেল খুব কম, অনেকে বুঝতে পারছি, কিন্তু আমি জানি না কেন বুঝতে পারছি না। বোধহয় 1 বছর খুব হার্ডকোর কার্ডিও করার ফলে লাং ক্যাপাসিটি এতটাই বেড়ে গেছে, অক্সিজেনের কম চট করে বোঝা যায় না। যাই হোক, আমরা খুব ভালোভাবেই এসেছি। আমরা বেরিয়েছিলাম কটার সময় দাদা? 8টার সময় বেরিয়েছিলাম। এখন কটা বাজে? হ্যাঁ, 10:40। মানে আমরা বেসিক্যালি 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা আজকের সবচেয়ে কঠিন চড়াই যেটা ছিল ওয়াওয়াল টপ, আর তারপরে হচ্ছে মহাগুণেশ টপ, যার মধ্যে রাস্তা বলে কিছু ছিল না, ঘোড়া আসছে যাচ্ছে, আমরা যারা হাঁটছি এক লাইন দিয়ে যাচ্ছি, পায়ের মধ্যে কাদা ভর্তি, উপর দিয়ে জল পড়ছে, বৃষ্টি পড়েছে, তার মধ্যে জল পড়ছে, ভিজে যাচ্ছে তাই অবস্থা। তো তার মধ্যে আমরা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে রাস্তাটা ক্রস করেছি। একটাই জিনিস বলবো, যারা মহাদেব তো সব জায়গায় রয়েছে, আমাদের সমতলেও নানা রকম বড় বড় মন্দির রয়েছে, কাশী বিশ্বনাথ, বাবা বৈদ্যনাথ। তো যারা পারবে না তারা ওই মন্দিরে যাও। তুমি এখানে এসে ঘোড়ার উপর চড়ছো, আমি আমার সামনেই দেখেছি একজন ঘোড়াতে অ্যাক্সিডেন্ট করতে। এখানে এসে ঘোড়ার উপর চড়ছো, বেসিক্যালি তুমি কাকে ব্লাফ করছো? তুমি মহাদেবকে ব্লাফ করছো। তুমি তো যাত্রা করছোই না, তোমার ওই ঘোড়াটা যাত্রা করছে। অবশ্যই এটাই মায়া, তার কারণ এই জন্মে যাত্রার কর্মফল, তার যাত্রার কর্মফল ঘোড়া পাচ্ছে,
ঘোড়া সেই যাত্রার কর্মফলে পরের জন্মে মানুষ হয়ে জন্মাবে, আর উপরের মানুষটা ঘোড়া হয়ে জন্মাবে, পরে উল্টো মানে উপরের মানুষটা নিচে ঘোড়া হয়ে জন্মে, নিচের ভাইস ভার্সা হয়ে যাবে বেসিক্যালি। তো এটাই মায়ার চক্র, এই মায়ার চক্রের জন্যই মানুষ ওই সাইকেলে ঘুরতে থাকে। নইলে কি অমরনাথ গেলেই মানুষ একেবারে মুক্তি পেয়ে যেত? কখনোই নয়। হ্যাঁ, সেই ইন্টেগ্রিটি, সেই ডিভোশন থাকাটা দরকার, এবং শরীরকে সেইভাবে তৈরি করা দরকার। আমাদের শরীর আমাদের ধরোহর প্লাস আমাদের মর্যাদাও। আমাদের শরীর আমাদের রথ, আত্মার রথ। আত্মা যেমন মানে রথী যেমন রথ ছাড়া এখান থেকে ওখানে চলতে পারে না, সেরকমভাবে রথীকে অন্য পথেও মানে ভুল পথেও চালিত করতে পারে। তো আমাদের এটাই উচিত যে আমাদের রথকে ঠিক পথে চালিত করুক, এবং রথকে নিজের মর্যাদা নয়, নিজের ধরোহর হিসাবে ব্যবহার করে রথের মাধ্যমে যতটা সম্ভব আত্মার উন্নতি সেটাই করা উচিত, এবং এইটাই এই সমস্ত যাত্রার উদ্দেশ্য। সেখানে যদি আমরা এসে ঘোড়া বা ইত্যাদি এইগুলো করি, তাহলে যাত্রা করার দরকার নেই। আমার মনে হয় বাড়িতে থেকে মহাদেবকে ডাকো, তাতেই মহাদেব খুশি হবে। আর আমরা না ঘোড়া নিয়েছি, না আমরা পিঠু নিয়েছি, আমরা আমাদের ব্যাগ নিজেরাই বইছি। মাঝখানে আমরা ভান্ডারাতে বসেছিলাম এবং খুব ভালো খেয়েছি, সেখানে আরামসে ভালো খেয়েছি। একটাই জিনিস বলবো, যারা আসবে ব্যাগের মধ্যে সাফিসিয়েন্ট গরম কাপড় নিয়ে এসো, কারণ বৃষ্টি যখন পড়ছিল উপরে রেনকোট তো ভিজে যাচ্ছিলই, প্লাস তার সাথে আমি যখন হাঁটছিলাম আমার ভেতরে ঘামটা পুরো জমছিল, এবং এই ঘামটাই পরবর্তী সময়ে আমি যখন রেস্ট নিচ্ছি তখন সেটাই ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে। তো এটা আমার কেদারনাথে সেম এক্সপিরিয়েন্স হয়েছিল, তাতে হাইপোথার্মিক শক হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আমি টাইম টু টাইম বিভিন্ন ভান্ডারাতে গিয়ে না একদম ভেতর থেকে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিচ্ছি, গরম জামা কাপড় পরে নিচ্ছি, যাতে কি ঘামটা গায়ের উপর বসছে না। এবং সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা অনেকটা কমেছে। যাই হোক, লাস্ট আরেকবার দেখিয়ে নিয়ে এই যে বরফ পড়েছে, কালকে রাত্রে অ্যাকচুয়ালি ফ্রেশ বরফ পড়েছে, ওই জন্য অনেকাংশেই বরফটা সাদা, মানে উপরের পাহাড় দিকে দেখলে একদম সাদা বরফ। ঠিক আছে, তো কালকে রাত্রে বরফ পড়েছে, সেটাই সকালে বৃষ্টি হয়ে নেমেছে আর কি। তো দেখুন এই পুরো সাদা বরফ চারিদিকে, আমরা এই সাদা বরফের মধ্যে বসে রয়েছি। অপূর্ব সুন্দর, মানে ঈশ্বর যে এই প্রকৃতিকে যেখানে সাজায় সেখানে মানে উজাড় করে দেয়। আমরা মানুষই প্রকৃতিকে নষ্ট করি। চারিদিকে দেখুন প্লাস্টিক যে যা পেরেছে তাই ফেলে রেখেছে। আমরা রাস্তায় একটা ফোঁটা প্লাস্টিক ফেলি তো নিই, উল্টে পকেটে করে নিয়ে গিয়ে যেইখানে ডাস্টবিন সেখানে ফেলছি। মানে একদিন ধরে প্লাস্টিকে পকেটে প্লাস্টিক থাকছে তাদের। যাই হোক, ঠিক আছে, এখন বেশি চার্জ নেই, গোপ্রোতেও বেশি চার্জ নেই যেটা দিয়ে ভিডিও করছি। তো এখনকার মতন বাই। আবার আমরা পোষপাত্রিতে নেমে লাঞ্চ করব, তখন যদি পারি একবার করব ভিডিও, আর নইলে একেবারে পঞ্চতারণী পৌঁছে সেখানে ভিডিও করব। চলো বাই। আমরা পোষপাত্রির দিকে বেরিয়ে যাই। এইবার হচ্ছে খড়ি উতরাই, ভীষণ স্টিপ ডিসেন্ট, এবং তার মধ্যে যেরকম বলেছিলাম আগের দিন রাত্রিবেলা বরফ পড়েছিল। মহাগুণেশ স্টপের পরে অনেকগুলো রাস্তাতেই বরফ এবং গ্লেশিয়ারের উপর দিয়ে আমাদেরকে যেতে হয়। ভীষণ সাবধানে যেতে হচ্ছিল, কারণ বৃষ্টি পড়ছিল, তার মধ্যে বরফের উপর দিয়ে যাওয়া, প্লাস আশপাশটা ভীষণভাবে কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছিল। কিন্তু ডিসেন্টে আপনারা জানেন খুব বেশি যে কষ্ট হয় তা নয়। তো আমরা মোটামুটি পুষ্পাত্রিতে পৌঁছই তখন লাঞ্চ টাইম, এই 1:30টা মতন বাজে। পুষ্পাত্রিতে বিশাল বড় ভান্ডারা, গোটা অমরনাথের সবচেয়ে বড় ভান্ডারা হচ্ছে পুষ্পাত্রিতে। शिव कैलाशों के वासी, धौलीधारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट हरना, शिव कैलाशों के वासी, धौलीधारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट हरना। तेरे कैलाशों का अंत न पाया, ভান্ডারাতে আমরা খুব বেশি হেভি কিছু খাইনি, কারণ অনেকটা রাস্তা এখনো হাঁটতে হবে। তাই
পার্টিকুলারলি মিষ্টি জাতীয় জিনিসপত্র আমরা খেয়েছিলাম বেশি, যাতে এনার্জি পাওয়া যায়। এবং ওখানে কিছু বাঙালি ভদ্রলোকদের সাথে আমাদের কথা হচ্ছিল। তারা বালটাল রুট দিয়ে অমরনাথ দর্শন করে এই পেহেলগাম রুট দিয়ে ফিরছেন। তাদের কাছে আমরা কিছু টিপস নিলাম এবং জেনেও নিলাম কোন রাস্তায় কতটা ডিফিকাল্টি এবং কতক্ষণ সময় লাগে। যাই হোক, আমরা পুষ্পাত্রী ভান্ডারায় বেশিক্ষণ বসিনি, বেরিয়ে গেলাম পঞ্চতারণীর দিকে। এবং মাঝখানে একটি অপূর্ব ভ্যালির মধ্যে দিয়ে আমাদের পুরো রাস্তা, কোনো চড়াই উতরাই নেই, একদম সোজা রাস্তা ভ্যালির মধ্যে দিয়ে, দুপাশে পাহাড়, মাঝখানে ভ্যালি। ভ্যালির মধ্যে যেতে যেতে আমাদের অনেকজনের সাথে কথা হয়। তার মধ্যে একজন সাধু বাবা ছিলেন, আরেকজন ব্যক্তি এমন ছিলেন যার একটি পা নেই, স্টিলের প্রসেসেসের পা লাগানো, সেই নিয়েই সে যাত্রা করছিল। একজন জওয়ানের কাছে শুনলাম একজন মানুষ নাকি তার দুটো পা নেই, সে হাতের বলে গোটা রাস্তা যাত্রা করছে। তাদের এই সমস্ত কথা শুনে এবং দেখে নিজেকে মানুষ হিসাবে খুব ক্ষুদ্র মনে হয়। তাদের ত্যাগ, বৈরাগ্য এবং ভক্তির কাছে আমরা কিছুই না। আমরা টুকটাক খেয়ে পুষ্পাত্রীর থেকে বেরিয়েছি। এই যে ভ্যালিটা, এটা এত অপূর্ব, এত সুন্দর, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকে। আমি জাস্ট দেখাচ্ছি একবার, এই যে দেখুন, এই যে গোটা ভ্যালি। তো এই হচ্ছে পুষ্পাত্রীর পরের ভ্যালি। এবং জয় হিন্দ সাহেব, রাম রাম। আমাদের সিকিউরিটি ফোর্সরা সবসময় আমাদের প্রোটেকশনের জন্য, ইনফ্যাক্ট ওনারা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, কেউ যদি স্লিপ কেটে পড়ে যায় তাদেরকে ধরার জন্য সবসময় তারা তৎপর। পুষ্পাত্রীতে কথা হচ্ছিল শিবলিঙ্গের আকার নিয়ে। তো উনি বলছেন যে, ভদ্রলোক বলছিলেন যে শিবলিঙ্গের আকার অনেকটাই ছোট হয়ে এসছে, আমরা যতক্ষণে গিয়ে পৌঁছাবো দর্শন পাবো কি না সেটা নিয়ে একটি প্রশ্ন উঠছিল। কিন্তু দর্শন মানে কি শুধুমাত্র বরফের শিবলিঙ্গের দর্শন? এই যে ভগবান শিব মা পার্বতীকে নিয়ে ব্রহ্মজ্ঞান দিতে যাচ্ছেন, মা পার্বতী স্বয়ং মহামায়া, সেই মহামায়া ব্রহ্মের দিকে যাত্রা করছে এবং রাস্তায় একে একে ওনারা নিজেদের অলঙ্করণগুলোকে ত্যাগ করতে করতে যাচ্ছেন। প্রথমে নন্দী মহারাজ, তারপরে চন্দ্র, তারপরে তারপরে গণেশকে। একটু বাদে আমরা দেখব পঞ্চতারণীতে মা গঙ্গাকে উনি ত্যাগ করছেন। তো একে একে উনি ত্যাগ করতে করতে যাচ্ছেন, শেষ নাগকে উনি ত্যাগ করছেন। তো এইটাই হচ্ছে দর্শন, যে যখন মায়া থেকে আমরা ব্রহ্মের দিকে যাত্রা করি, আমাদের যে মায়াময় সংসারের অলঙ্করণগুলো রয়েছে, আমাদের মায়া, মোহ, আমাদের প্রেম, ভালোবাসা, সমস্ত কিছুকে ত্যাগ করে তারপর ব্রহ্মের দিকে এগোতে হয়। এটাই তো মায়ার থেকে ব্রহ্মের যাত্রা। এই অমরনাথ যাত্রার দর্শন হচ্ছে শুধুমাত্র শিবলিঙ্গের দর্শন নয়, অমরনাথ যাত্রার দর্শন হচ্ছে এই যে গোটা রাস্তার মাহাত্ম্য বুঝতে বুঝতে যাওয়া এবং এর যে ফিলসফি, এর যে আধ্যাত্মিকতা, এটাই হচ্ছে অমরনাথ যাত্রার দর্শন। মায়াময় সংসার থেকে ব্রহ্মের দিকে যাত্রা করতে হলে আমাদেরকে একে একে আমাদের সাংসারিক সমস্ত অলঙ্করণকে, সাংসারিক সমস্ত মোহমায়াকে ত্যাগ করতে করতে যেতে হয়। এটাই হচ্ছে অমরনাথ দর্শন। তো যাই হোক, আমরা এই ভ্যালিতে বসে থাকলে বসেই থাকবো সারাদিন, তাই আর দেরি করব না। আমরা পঞ্চতরণীর হালকা হালকা গ্লিম্পস পাচ্ছি ওই ভ্যালিটার ওই পাশটাতে। তো পঞ্চতরণী গিয়ে আবার একটা ছোট ভিডিও করব। ওকে, টাটা, বাই। তো মোটামুটি ভ্যালির মধ্যে দিয়ে আমরা প্রায় 1.5 ঘন্টা হাঁটলাম। মাঝখানে কিছু বাঙালি ভদ্রলোকদের সাথেও কথা হচ্ছিল এবং অবাঙালিদের সাথেও কথা হচ্ছিল এই নিয়ে যে এই গোটা অমরনাথ যাত্রায় প্রচুর বাঙালি, মানে হিন্দি ভাষীর পরে যদি সবচেয়ে অন্য ভাষায় কোনো মানুষ কথা বলে ওখানে সবচেয়ে বেশি সংখ্যক, সেটা হচ্ছে বাংলা। তো এই পুষ্পাত্রীর ভ্যালি থেকে আমরা যখন পঞ্চতরণী নামছি, একটা জায়গায় গিয়ে কোনো রাস্তা নেই,
এই পাহাড়ের পাথরের উপর দিয়ে বেয়ে বেয়ে আমাদের পঞ্চতরণী ভ্যালিতে নামতে হলো। উপর থেকে পঞ্চতরণী ভ্যালিটি অসাধারণ দেখতে লাগছিল। গোটা ভ্যালির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গ্লেশিয়াল ধারার স্ট্রিম, মাঝখানে মাঝখানে ঘোড়া ছুটছে, আর পুরো এই মেডোর ওপারে হচ্ছে পঞ্চতরণী বেস ক্যাম্প। পৌষপাত্রীর ভ্যালিটা অসাধারণ ছিল। সেখান থেকে মোটামুটি হেঁটে আসতে 2 ঘন্টা মতো লাগলো ভ্যালিটা ক্রস করতে, কিন্তু ভ্যালিটা অসাধারণ সুন্দর। এবং এই যে আমরা পঞ্চতরণীতে এসেছি এখন, পঞ্চতরণী আসলে কিছুই নয়, এখানে বলা হয় মহাদেব গঙ্গাকে নামিয়েছিল। এই যে গোটা যে ভ্যালিটা দেখছেন, এই গোটা ভ্যালিটা জুড়ে বিভিন্ন ধারায় গ্লেশিয়াল ওয়াটাররা বিভিন্ন স্ট্রিম করে, মানে অগণিত স্ট্রিম আছে এখানে, বিভিন্ন স্ট্রিম হয়ে নেমেছে, নেমে একসাথে মিলেছে। মানে সত্যি মনে হচ্ছে এখানে কোনো জলের দেবতা এখানে বোধহয় বাস করে। তো সেই কারণেই বোধহয় এখানে মান্যতা এই যে মহাদেব গঙ্গাকে এখানে নামিয়েছিলেন। গঙ্গার যেরকম পঞ্চপ্রয়াগ আছে, সেরকম এখানে পঞ্চতরণী 5 ধারায় এসে গঙ্গা একত্রিত হচ্ছেন। তো সত্যি অপূর্ব দৃশ্য, মানে এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। এবং বালটাল দিয়ে আমরা এই কারণেই আসিনি, এই যে বরফের শিবলিঙ্গকে শুধুমাত্র রক্ত মাংসের চোখে দর্শন নয়, এই যে তার পুরো যাত্রার কাহিনী, তিনি কিভাবে একে একে মানে ব্রহ্মজ্ঞান মহামায়াকে ব্রহ্মতত্ত্ব অবধি পৌঁছানোর জন্য একে একে তার সমস্ত অলঙ্করণকে ত্যাগ করলেন এবং সে সর্বশেষ গঙ্গাকে ত্যাগ করলেন, এই দর্শন বোঝানোটাই এই যাত্রার উদ্দেশ্য। সেই জন্য আমি পেহেলগাম রাস্তা চুজ করেছিলাম। এবং আমরা বিফোর টাইম পৌঁছে গেছি, সেই জন্য আমরা এখানে বেসিক্যালি মেডোর মধ্যে বসে ভিডিও করছি, বাড়িতে কল করছি, করে দেখাচ্ছি। তো যাই হোক, অপূর্ব লাগলো এই দৃশ্য। এই দৃশ্য বলে বোঝানো যায় না। এবং এই দৃশ্য মানে মানুষ চোখে আমরা তো এর ফিলসফিটা দর্শন করছি, কিন্তু রক্ত মাংসের চোখেও যে এই দৃশ্যগুলো আমরা দর্শন করছি, এটাই বা দেব দর্শনের থেকে কম কি? এই যে গঙ্গার রূপ, পঞ্চতরণী, যে এই গোটা মাঠটা জুড়ে বিভিন্ন জায়গায় যে জলের বিভিন্ন ধারা, এটা বালটালের রাস্তা দিয়ে আসলে আমরা হয়তো দেখতে পারতাম না। তো সেই জন্যই পেহেলগাম দিয়ে আমাদের আসা, কারণ এটা আমরা তীর্থের মতন এসেছি। তাই জন্য আমাদের আমাদের দেবুদা ইয়াং ছেলে যারা হাতির মতো ঘোড়ার উপর চড়ে আসছে, তাদেরকে একটু গাল দিচ্ছে, এবং বয়স্ক লোকেরাও তাদেরকে গাল দিচ্ছে। গাল দেবে না কেন? তার কারণ মানে ঘোড়ার যাত্রা করানোর জন্য কি আমরা এখানে এসেছি? এটা তো যাত্রার মাহাত্ম্যই নয়। অল্প বয়স যারা বেশি বয়স্ক তাদেরকে আমি বাদ দিলাম। যদিও আমার মতে তুমি যদি না পারো বাড়ির কাছে শিব মন্দিরে যাও, কিন্তু যারা অল্প বয়স্ক, তোমরা নিজের শরীরটাকে তৈরি করো না এখানে আসবার জন্য। আজকে যেমন আমার সবচেয়ে ডিফিকাল্ট ট্রেক বোধহয় আজকে ছিল, শেষনাগ থেকে প্রথম দুটো টপ মহাগণেশ টপ পর্যন্ত, কিন্তু সেরকম কোনো কষ্টই হয়নি। 2.5 ঘন্টার মধ্যে আমি উঠে গেছি, এবং এত প্রায় 11 কিলো ওজন একটা ব্যাগ নিয়ে, না পিঠু করেছি না ঘোড়া করেছি। এইটা বোধহয় এই কারণেই সম্ভব হয়েছে কারণ আমি শরীরকে তৈরি করেছিলাম। এবং মহাগণেশ টপে রীতিমতো অক্সিজেন কম মনে হচ্ছে। পৌষপাত্রীতে একজন আমায় জিজ্ঞেস করলেন যে এরকম মাথা ধরা মনে হচ্ছে কেন, তো আমি বললাম অক্সিজেন কমের জন্য। কিন্তু আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি যে না অক্সিজেন কম লাগছে বা মাথা ধরছে, একবারের জন্য। কেদারনাথে আমার অনেকবার মনে হয়েছিল, কিন্তু আজকে বিশ্বাস করুন একবারের জন্য মনে হয়নি। মেবি আমার লাং ক্যাপাসিটি সেরকমভাবে আমি বাড়াতে সক্ষম হয়েছি, যার জন্য আমার মনে হয়নি যে অক্সিজেনের ঘাটতি লাগছে। যাই হোক, আজকে আমাদের যাত্রা এখানেই শেষ পঞ্চতরণীতে। কালকে আমরা মাঝরাতে বেরোবো এবং আমাদের অমরনাথ গুফা অবধি যাত্রা। কালকে অমরনাথ বেস ক্যাম্পের প্রথম 3 কিলোমিটার একটু খাড়ি চড়াই, তারপরে মোটামুটি ভালোই। এবং আমরা কালকে বালটালের রাস্তা হয়ে ফিরবো। আশা করছি কালকে সন্ধ্যার মধ্যে আমরা ফিরে যাব। দেখা যাক। মানস চক্ষে তো আমরা এই যাত্রার দর্শন বুঝলাম, কিন্তু রক্ত মাংসের চক্ষে আমরা বাবা বরফানি বরফের মহাদেবকে দর্শন করতে পারি কিনা। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, টাটা। আমরা অনেকক্ষণ এই মেডোর মধ্যে বসেছিলাম। তারপরে আলটিমেটলি আমরা উঠে আমাদের টেন্টে পৌঁছলাম।
শর্মিতা ম্যাডাম এবং মামি আজকে আগেই টেন্টে পৌঁছে গেছিল, কারণ ওনারা আমাদের আগেই সকালবেলা ঘোড়ায় উঠেছিল। এবং যেহেতু আমরা অনেকটা সময় ওই মেডোর মধ্যে বসেছিলাম, देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरल तरंगे शंकर मौली निवासिनी विमले मम मतिरास्ता तव पद कमले भागीरथी सुखदायिनी मातः तव जल महिमा निगमे ख्यातः नाहं जाने तव महिमानं त्राहि कृपामयि मां ज्ञानम् हर हर गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे परिल सदंगे पुण्य तरंगे जय जय जाह्नवी करुणापांगे इंद्रिमुकुटमणिराजित चरणे सुखदे शुभदे सेवक शरणे रोगं शोकं पापं तापं हर मे भगवती कुमति कलापं त्रिभुवन सारे वसुधाहारे त्वमसि गते मम खलु संसारे अलकानन्दे परमानन्दे कुरु मयि करुणा कातर वन्दे तव तटनिकटे यस्य निवासः खलु वैकुण्ठे तस्य निवासः मातर गंगे मातर गंगे मातर गंगे मातर गंगे